নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প শেষ অঙ্ক কলমেরই মিতাকর। কলেজ থেকে বাড়ি ঢুকতে ঢুকতে অলি শুনতে পেল দাদার গলা। দোতলায় মা বাবার সাথে কী নিয়ে সে যেন চিৎকার করে কথা বলছে। অলির বুক কেঁপে উঠল। দাদা যে তাকে নিয়ে কথা বলছে বুঝতে অসুবিধা হলো না। অলির 21 বছরের জীবনের ত্রাস তার 8 বছরের বড় দাদা অতনু। খুব নীরবে দরজা খুলে সিঁড়ি দিয়ে দুরু দুরু বুকে ওপরে উঠতে থাকে অলি। ঘরে ঢুকতেই অতনু বোনের ওপর গর্জে উঠল, বাবা, এই যে তোমার মেয়ে এসেছে, ওকে জিজ্ঞেস করো কাল অটোতে কে ছিল ওর পাশে। অলি হতভম্ব, আকাশ পাতাল ভাবতে থাকে দাদা কার কথা বলছে। দাদা দেখলই বা কখন। তারপর মনে হলো কাল কলেজ থেকে ফেরার সময় হাজরা থেকে যখন অটোতে উঠেছিল তখন কলেজের সিনিয়র অভিলাষদা অটোতে ছিল। টুকটাক কথা হচ্ছিল, কিন্তু সে কথা দাদাকে কে বলল? বাবা গম্ভীর গলায় অলিকে জিজ্ঞেস করেন, অলি কে ছিল অটোতে? অলির চোখে মুখে বিরক্তি ফুটে উঠল। দাদা কার কথা বলছে আমি বুঝতে পারছি না। অতনু মারমুখী হয়ে কাছে এগিয়ে আসে। একটা কষিয়ে চর বসালে সব মনে পড়ে যাবে। এই সবের জন্যই কো এডুকেশন কলেজে ভর্তি হয়েছিস, তাই না? বাবা, তোমাকে তখন বারবার বলেছিলাম ওকে গার্লস কলেজে ভর্তি করাও। সাবজেক্টের দোহাই দিয়ে আমার কথা শুনলে না, এখন বোঝো। বাবা অলির দিকে কঠিন দৃষ্টিতে তাকান। গতকাল কলেজ থেকে ফেরার পথে কে ছিল অটোতে? অলি একটু থেমে বলল, আমার এক সিনিয়র দাদা। কিন্তু তাতে কি হয়েছে? অতনু ঝাঁঝিয়ে উঠল, সিনিয়র দাদা নাকি বয়ফ্রেন্ড? আজ নিশ্চয়ই সে সঙ্গে ছিল বলেই তোর ফিরতে এত দেরি হলো। অলির এতক্ষণের জমানো রাগ না চাইতেও বেরিয়ে আসে। দাদা, না জেনে কথা বলো না, আজ প্র্যাকটিক্যাল ক্লাস ছিল। সে তো তোর রোজই থাকে। কাল তোদের অটোতে শুভ্র ছিল, সব বলেছে আমাকে। এসব শুনতে আমার একদম ভালো লাগে না। আমি কিন্তু এসব একদম বরদাস্ত করব না। অলির অনেক কিছু বলার ছিল, কিন্তু 8 বছরের বড় দাদার মুখে মুখে তর্ক করার সাহস তার কোনো দিনই হয়। তার শুধু অবাক লাগলো বাবা মাকে দেখে, বড় সন্তান কৃতি বলেই হোক অথবা পুত্র সন্তান বলেই হোক, দাদার কথাই এ বাড়িতে শেষ কথা। বরাবরের ভালো রেজাল্ট আর বড় চাকরির বিনিময়ে দাদার আধিপত্য সবাই মেনে নিয়েছে। বাবা মা দাদাকে চোখে হারায়, তার সব কথাকেই ধ্রুব সত্য বলে মনে করে। অতনু বাবা মায়ের দিকে এগিয়ে যায়, গলার স্বর কিছুটা নামায়। সামনে নভেম্বর ডিসেম্বরে অলির বিয়েটা ঠিক করে ফেলতে হবে। তোমাদের মেয়ে চাকরি করে খাওয়াবে এমন বাসনা নিশ্চয়ই তোমাদের নেই। আগস্টে বিয়ে ফাইনালটা হয়ে যাবে, সুতরাং নভেম্বরে কোনো সমস্যা নেই। কালই খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে আসবো। দেখাশোনা করতেও তো সময় লাগবে। মা ছেলের কথা সমর্থন করে, সেই ভালো, অন্তু তাই কর। রোজগারের টেনশন থেকে মুক্তি পাবো। এই মেয়ে কবে কী অঘটন ঘটাবে তার ঠিক নেই। বাবা শুধু একবার বললেন, অলির বয়সটা বড্ড কম, সবে 21-এ পড়ল, যদি মাস্টার্সটা করতো। মা থামিয়ে দিলেন। তুমি থামো তো বাপু, তোমার মেয়ে কত যে বিদ্যে ধরি তা তো জানো। অন্তু ঠিক কথাই বলেছে। ভালো পাত্র পেলে বিয়েটা দিয়ে দাও। এখনকার মেয়েদের ভরসা নেই, পড়াশোনা করতে হয়, শ্বশুরবাড়ি গিয়ে করুক। বিয়ে পাকা করতে কতদিন সময় লাগে সেটা দেখো। এক দেখাতে কি আর এই মেয়ের বিয়ে হবে? অলি পাষাণ মূর্তি হয়ে ঘরের মাঝখানে একভাবে দাঁড়িয়ে আছে। বাবা মা অথবা দাদার কথায় প্রতিবাদ করার মতো সাহস তার নেই। শুধু আশ্চর্য হলো বিয়ের ব্যাপারে একটিবার কেউ তার মতামত নিল না। সে কি চায় এই বাড়ির কেউ জানতে চাইল না। কিছুক্ষণ পর কোনো কথা না বলে ধীর পায়ে অলি নিজের ঘরে চলে আসে। এমন অভিজ্ঞতা অলির আজ প্রথম নয়। জ্ঞান হওয়ার পর থেকে বারবার এমন করেই তার দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এক বিস্তীর্ণ মরুভূমিতে একা একা দগ্ধ হয়েছে, কাউকে পাশে পায়নি। হাতে খড়ি 3 থেকে দাদার সাথে তারা তুলনা শুরু হয়েছে। অলি কবেই বুঝে গেছে যে দাদা বাবা মায়ের কাছে এসেছে ঈশ্বরের পরম আশীর্বাদ হয়ে। দাদা তাদের সব দিক দিয়ে ভরিয়ে দিয়েছে, গর্বিত করেছে। আর সে যেন এ পরিবারের অবাঞ্ছিত আগাছা। বাবা মা দাদার বৃত্তে পা রাখার অধিকার তার নেই। অলি এখন জানে হাজার চেষ্টা করলেও কোনো দিনও দাদাকে ছুঁতে পারবে না। দাদা এক মহিরুহ, অথচ মেধাবী দাদার প্রতি শ্রদ্ধার চেয়ে অলির মনে ঘৃণা জমে রয়েছে অনেক বেশি। অবশ্য তার যথেষ্ট কারণ আছে।
ছোট থেকে দেখেছে দাদা কোনোদিনও তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি, বরং বারবার ছোট করেছে, দুর্বলতায় আঘাত করেছে। বাবা কোনোদিনও তার গায়ে হাত না তুললেও দাদা কোমরের বেল্ট খুলে পর্যন্ত মেরেছে, আর মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, প্রতিবাদ করেনি। হয়তো ভেবেছে দাদার কঠিন শাসনে বোন পড়াশোনায় স্বভাব চরিত্রে সেরা হয়ে উঠবে। অথচ একটা সময় অলির চেষ্টা ত্রুটি ছিল না। ভালো রেজাল্ট করে বাড়ির সবাইকে খুশি করতে আপ্রাণ চেষ্টা করত, কিন্তু সেখানেও বিধাতা পুরুষ তার প্রতি নিষ্ঠুর হয়েছে। দাদাকে মেধা উজাড় করে দিলেও তার প্রতি যথেষ্ট কৃপণতা করেছেন, তাই হয়তো দাদার ধারে কাছে কোনোদিনও পৌঁছতে পারেনি সে। হাত মুখ ধুয়ে খাবার খেয়ে অলি বিছানায় শোয়। এক অনন্ত শূন্যতা যেন তাকে গ্রাস করে নিচ্ছে, বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছে। এত বড় পৃথিবীতে কেউই কি নেই তার নিজের? ল্যান্ডফোনটা বেজে ওঠে, মা ডাক দেয়। অলি, মৌমার ফোন। মৌমা অলির একেবারে ছোটবেলার সব থেকে কাছের বন্ধু। স্কুলে এবং এখন কলেজে একসাথে দুজনে পড়ছে। মৌমা জানে না এমন কোনো কথা অলির জীবনে নেই। বসার ঘরে গিয়ে ফোনটা ধরতেই মৌমার ব্যস্ত গলা। অলি, একটা দারুণ খবর আছে। তোকে বলেছিলাম না যে সরকারি চাকরি পরীক্ষার জন্য বাবা আমার একটা ইনস্টিটিউটে ভর্তি করতে চায়। আজ ভর্তি হয়ে এলাম, তাই আজ আর কলেজ যাইনি। এখন সপ্তাহে 2 দিন শনিবার রোববার ক্লাস হবে, ফাইনালের পর সপ্তাহে 4 দিন। সব রকমের সরকারি পরীক্ষা, এমনকি ব্যাংকের চাকরির পড়াও ওরা পড়াবে। মাসে মাসে মক টেস্ট হবে। জানিস, বাবা বলছিল তোকেও ভর্তি হতে, তাহলে আমরা দুজনে একসাথে যাব। 2 বছর খুব খাটতে পারলেন একটা ভালো কিছু হবে। তুই কাকুকে বল। একসাথে বেশি টাকা দিতে হবে না, 6 মাস অন্তর অন্তর দিতে হবে। কিরে, কিছু বলছিস না কেন? অলি বসার ঘরের চারদিকে তাকিয়ে নেয়। দেখলো আশেপাশে কেউ নেই, দাদা নিজের ঘরে আর মা রান্নাঘরে। চাপা গলায় বলল, আমারও সব হবে না রে। দাদা বিয়ে ঠিক করেছে, বলছে এবছর নভেম্বর ডিসেম্বরে বিয়ে দেবে। কি বলছিস? কেন? আমার জন্য ওদের সকলের টেনশন হয়, তাই আপদ বিদায় করতে চায়। সত্যি অলি, তোর দাদার মতো নিষ্ঠুর দাদা তো দুটো দেখিনি। আমার দাদাকে দেখ, বাবা মাকে বলেই দিয়েছে চাকরি না পাওয়া পর্যন্ত বনুর বিয়ের কথা কেউ বলবে না। আবার দাদা বলেছে আমাকে কম্পিউটার শিখতে হবে। 2000 সাল থেকে নাকি ঘরে ঘরে কম্পিউটার পৌঁছে যাবে। সব কিছু ধীরে ধীরে কম্পিউটারাইজড হয়ে যাবে। কম্পিউটার না জানলে যে তখন আর চাকরি হবে না। সবার ভাগ্যে সব কিছু হয় না রে, তুই তো সব জানিস। এ বাড়িতে কেউই আমাকে চায় না। এই 21 বছর পর্যন্ত থাকতে দিয়েছে, পড়াশোনা শিখিয়েছে, এই যথেষ্ট। আর সব থেকে বড় কথা, আমিও আর এই বাড়িতে থাকতে চাই না। নিজের লোকেদের এত অবহেলা বেশি কষ্ট দেয়। তার চেয়ে পরের বাড়ি অচেনা মানুষের অবহেলা মেনে নেওয়া সহজ হবে। তুই কি পাগল হলি অলি? আমি বাবাকে তোর বাবার কাছে পাঠাবো। কেন এই বয়সে বিয়ে করবি? তোর দাদা আসলে তোকে বিয়ে দিয়ে নিজের পথ পরিষ্কার করতে চায়, তাই তার এত তাড়া। অলি ভয় পায়। এসব কথা কেউ শুনতে পেলে যার উপায় থাকবে না। মৌমা, এখন রাখ, কাল কলেজে কথা বলবো। অলি ফোনটা কেটে দেয়, বারান্দায় আসে। চারপাশের বাড়ির থেকে টিভির শব্দ ভেসে আসছে। শহরের সদ্য কেবল ঢুকেছে, হরেক রকম চ্যানেল পেয়ে শহরবাসী আজকাল টিভিতে বুঁদ হয়ে থাকে। আকাশের দিকে তাকায় অলি। মেঘলা আকাশে একফালি চাঁদটা একদম একা নিঃসঙ্গ। অলি নিজেকে বড় বেশি অসহায় মনে হয়। যে মেয়ে নিজের মায়ের কাছে মনের কথা বলতে পারে না, তার চেয়ে বড় দুঃখী বুঝি জগতে নেই। মেঘের আড়ালে ক্রমশ ঢাকা পড়ছে চাঁদটা। এক দিশাহীন ভবিষ্যতের ছায়ায় ডুবে যেতে থাকে অলি। সে জানে না আগামী পৃথিবী কী নিয়ে অপেক্ষা করছে তার জন্য। কলেজ চত্বরে গাছের তলায় অলি, মৌমা ও আরও কয়েকজন বন্ধু বসে আছে। শ্রেয়া অলিকে একটু দূরে বসে থাকা একটা ছেলেকে দেখিয়ে বলল, অলি দেখ, তথাগত কেমন এক দৃষ্টিতে তোর দিকে তাকিয়ে আছে। এই 3 বছরে কতবার কতভাবে ও তোকে প্রপোজ করলো, তুই ফিরেও তাকালি না। কেন রে? একটা কথা জেনে রাখিস, তথাগত কিন্তু তোকে সত্যিকারেরই ভালোবাসে, অন্য কোনো মেয়ের দিকে ফিরেও তাকায় না। মৌমা অলির দিকে তাকায়। অলির পরিস্থিতি আর কেউ না জানলেও সে জানে। মৌমা এটাও বোঝে অলি তথাগতকে মনে মনে পছন্দ করে, কিন্তু কেবলমাত্র দাদার ভয়ে নিজেকে গুটিয়ে রাখে।
অলি যেন রূপকথার সেই বন্দিনী রাজকন্যা, এক ভয়ঙ্কর রাক্ষস যাকে সর্বদা পাহারা দিয়ে রেখেছে। নিজের জীবনে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার তার নেই। বাকিরা উঠে যাওয়ার পর মৌমা অলির গা ঘেঁষে বসে, শান্তস্বরে বলল, কিছু ভাবলি নাকি? মনে রাখিস, জীবনটা তোর, দাদার কথা শুনতে তুই কিন্তু বাধ্য নস। বাবাকে বলেছিস ওই ইনস্টিটিউটে ভর্তির কথা? অলির মাথা নিচু, চোখ ছলছল, একভাবে ঘাসের দিকে তাকিয়ে আছে। ধীরে ধীরে মাথা নাড়িয়ে না জানালো। মৌমার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তুই এখনো চুপ করে থাকবি অলি? শেষ চেষ্টাটুকুও করবি না? দাদার কথা মতো 21 বছর বয়সে অচেনা অজানা একটা লোকের গলায় মালা দিবি? তারপরে জীবনে কিন্তু তোর পাশে কেউ থাকবে না। তোর দাদাকে আমি চিনি, ঠিক কলকাতার বাইরে অনেক দূরে তোর বিয়ে ঠিক করবে। অলির গলা কাঁপছে। জানি তো, দাদা যত দূরে পারবে আমাকে পাঠিয়ে দেবে। তাহলে উপায়? তখন আমার সাথেও তো তোর আর দেখা হবে না। একটা কথা বলবো, রাগ করবি না? বল। কি? তথাগতকে একবার বলবো? চমকে ওঠে অলি, মৌমার দিকে তাকায়। কি বলবি? এই যে তুই ওকে মনে মনে ভালোবাসিস। প্লিজ মৌমা, ভালো লাগছে না আমার আর এসব। কেন রে? তথাগতর মতো ভালো ছেলে তোর পাশে থাকলে তুই মনের জোর পেতিস। ও তোকে পাগলের মতো ভালোবাসে, তোর জন্য সব করতে পারবে। অলির জল চোখে যেন চোখ দুটো চিকচিক করে ওঠে। ও আমাকে নিয়ে পালাতে পারবে? পারবে ওই নরক থেকে আমায় মুক্তি দিতে? যদি পারে তাহলে আমি রাজি। মৌমা বন্ধুর মনের অবস্থা অনুভব করতে পারে, বুঝতে পারে এখন সে তথাগতকে খড়কুটোর মতো আঁকড়ে ভেসে থাকতে চাইছে। কিন্তু মিথ্যে আশ্বাস প্রিয় বন্ধুকে যে দেওয়া যায় না। তাই সে বলল, দেখ, তথাগত তো আমাদের বয়সেরই ছেলে, মানছি পড়াশোনায় ভালো, কিন্তু তবু বছর 3 সময় তো লাগবেই। কিন্তু তুই বাড়িতে বলতে পারবি ওর কথা, বলবি ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবি না। ফ্যাল ফ্যাল চোখে তাকায় অলি, ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। চল মৌমা, ক্লাসে যাই। তুই আমার পরিস্থিতির বাইরে থেকে বুঝতে পারবি না। ওই বাড়িতে থাকার চেয়ে না বিয়ে করে বরের হাতে মার খাওয়া ঢের ভালো। আমি সিদ্ধান্ত নিয়েছি যে চোখ বন্ধ করে কুয়োয় ঝাঁপ দেব। বিয়েটা আমি করব, ওটাই আমার একমাত্র পালাবার পথ। হাউ হাউ করে কান্নায় ভেঙে পড়ল অলি। মৌমা এদিকে ওদিকে তাকিয়ে বন্ধুকে সামলাতে সামলাতে ব্যস্ত হয়ে উঠে পড়ে। ক্লাসের দিকে পা বাড়ায় দুজনে। অতনুর যেমন কথা তেমন কাজ। বোনের ব্যাপারে এতটুকু দেরি তাতে নেই। পরদিন সকালে সংবাদপত্র অফিসে গিয়ে পাত্র চাই কলমে অলির বিয়ের বিজ্ঞাপন দিয়ে এসেছে। ফোন নাম্বার দিয়েছে। কলেজ থেকে ফিরে অলি দেখল মা বেশ হাসি খুশি। দাদা অফিস থেকে তখনও ফেরেনি। খাবার নিয়ে মা অলির ঘরে ঢুকল। অলি আজকাল এবাড়ির কারোর সাথে নিজে থেকে কথা বলে না, কিছু জিজ্ঞেস করলে শুধু উত্তর দেয়। মা একটু ইতস্তত করে বললেন, অলি এদিকে আয়, কথা আছে। অলি খাটের অপর প্রান্তে বসে আছে, চোখ জানলার বাইরে। বলো, শুনছি। অন্ত কাগজে তোর বিজ্ঞাপন দিয়েছে, আগামী রোববার কাগজে বেরোবে। তারপর থেকে ফোন আসবে, দেখাশোনা শুরু হবে। তুই রাজি আছিস তো? অলির হাসি পায়। বিজ্ঞাপন দিয়ে যাওয়ার পর এই কথা জিজ্ঞেস করছে। অবশ্য কথা না বাড়িয়ে সে শুধু বলল, রাজি, যত তাড়াতাড়ি পারো ব্যবস্থা করো, ফাইনালের আগে হলেও আমার আপত্তি নেই। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে।